দিনের বেলায় ওসমান হাদিকে গুলি, রাতেই বর্ডার পেরিয়ে ভারতে পালিয়েছে ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। তাকে নিয়ে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য। যখন তাকে সারা বাংলাদেশে হুন্নে হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী, তখন সে পালিয়ে গিয়ে ভারতে বসে আছে। তার অবস্থান শনাক্ত করেছে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছাত্রলীগের এই নেতার ব্যাংকের অস্বাভাবিক লেনদেনেও সন্দেহের তীর বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। ঘটনাটি ঘটানো হয়েছে সুপরিকল্পিতভাবে। এই পরিকল্পনায় শুটার মাসুদকে রেস্কিউ করার জন্য আলাদা টিমও ছিল। শুধু মাসুদ একাই নয়, তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন 12ই ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী PS মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা চেষ্টা রয়েছে। এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। সূত্র দাবি করেছে, ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ, যাকে গত 13ই মে 2025 রাজধানী ঢাকার গুলশান এলাকা হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়। তবে 29শে জুলাই 2025 সাজ্জাদ সুপ্রিম কোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গন ও জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের ওপর হামলার ঘটনায় আততায়ী হিসেবে যার নাম উঠে এসেছে, তিনি নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদ। তাকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার রাজনৈতিক তৎপরতার পাশাপাশি সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, ফয়সাল ছাত্র রাজনীতিতে প্রভাবশালী ছিলেন। তিনি সর্বশেষ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই বিপ্লবের পর নিষিদ্ধ সংগঠনটির পক্ষে ঝটিকা মিছিল, চোরাগোপ্তা হামলা ও বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এমনকি ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্রে জানা গেছে। গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ফয়সালের রাজনৈতিক উত্থান ছিল দ্রুত। স্থানীয় পর্যায়ে তিনি শুধু পদধারী নেতা নন, বরং প্রভাব বিস্তারে দক্ষ সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। তার এই প্রভাবের পেছনে ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতার আশীর্বাদ। বিশেষ করে ফ্যাসিবাদী দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানক এবং বর্তমানে ভারতে পলাতক কামালের অত্যন্ত বিশ্বস্ত অনুসারী ছিলেন ফয়সাল। এই প্রভাবশালী নেতাদের পৃষ্ঠপোষকতায় তাকে ক্ষমতার বৃত্তে অবস্থান করতে সাহায্য করেছে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে গুরুতর তথ্য হল, গুলিবর্ষণের মাত্র কয়েকদিন আগে গত 9ই ডিসেম্বর একটি কালচারাল বৈঠকে ফয়সালকে হাদির ঠিক পাশেই বসে থাকতে দেখা যায়। হামলাকারী হিসেবে সন্দেহ থাকা ওই ব্যক্তি হাদির ঘনিষ্ঠ হওয়ারও চেষ্টা করেন। মানবতাবাদী মুক্ত চিন্তার অধিকারী জুলাই বিপ্লবী হাদির উদারতার সুযোগ নিয়ে হামলার বিষয়ে পূর্ব ধারণা বা প্রস্তুতি নিতেই হাদির আশপাশে ভিড়েছিলেন আততায়ী ফয়সাল। গোয়েন্দা তথ্য বলছে, হাদির ওপর হামলার প্রেক্ষাপটে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলোর একটি হল জুলাই বিপ্লবের পর ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন। একাধিক ব্যাংকে থাকা তার হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে, স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলন হয়েছে। এই লেনদেনের একটি অংশ এসেছে বিদেশ থেকে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এসব অর্থ বৈধ চ্যানেলে এসেছে কিনা। একই সঙ্গে দেশের ভেতর থেকেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তার অ্যাকাউন্টে অর্থ এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, কারা এই অর্থ দিয়েছেন এবং কী উদ্দেশ্যে দিয়েছেন তা জানাই এখন তদন্তের অন্যতম লক্ষ্য। বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তির সঙ্গে ফয়সালের নিয়মিত আর্থিক যোগাযোগের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এর মধ্যে ভারতে পলাতক কামালের কাছ থেকে অর্থ পাওয়ার তথ্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূত্র বলছে, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের এই যোগসূত্র হামলার পেছনের পরিকল্পনা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।
ফয়সালকে দ্রুত গ্রেপ্তারের জন্য সরকার ইতোমধ্যে 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে। ফয়সালের বিরুদ্ধে আগেও গুরুতর অপরাধের অভিযোগ ছিল, যা তার বর্তমান কর্মকাণ্ডকে আরও রহস্যময় করে তুলেছে। 2024 সালের 8ই নভেম্বর ডাকাতির সময় আগ্নেয়শস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে আদাবর থানায় অস্ত্র আইনে মামলা হয়। গ্রেপ্তার হওয়ার পর দ্রুততার সঙ্গে তার পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। এই বছরের 16ই ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। তবে এই জামিন প্রক্রিয়া নিয়ে আইন অঙ্গনে প্রশ্ন ওঠে যখন দেখা যায় জামিন আদেশের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাত্র 3 দিনের ব্যবধানে 19শে ফেব্রুয়ারি আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ পায়। পরে 12ই অগস্ট হাইকোর্টের অন্য একটি বেঞ্চ তার জামিনের মেয়াদ আরও 1 বছরের জন্য বাড়িয়ে দেয়। অস্ত্র মামলার আসামি, যিনি জামিনকালীন সময়েই তার সম্ভাব্য একজন প্রার্থীর ওপর এমন ভয়াবহ হামলার প্রধান সন্দেহভাজন হলেন, সেই প্রক্রিয়া এখন আইনের শাসন নিয়ে জনমনে গভীর সংশয় তৈরি করেছে। তদন্তকারীরা ফয়সালের জামিনকালীন চলাফেরা ও যোগাযোগগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন। ফয়সালের রাজনৈতিক সংযোগ শুধু তার ব্যক্তিগত পরিচয়েই সীমাবদ্ধ নয়। গোয়েন্দা সূত্র জানায় তার পরিবারও আওয়ামী রাজনীতিতে জড়িত। যদিও তার বাবা একজন ছোট ব্যবসায়ী, তবে পরিবারের এই দীর্ঘদিনের রাজনৈতিক সংশ্লিষ্টতা তাকে এবং পরিবারকে মোহাম্মদপুর এলাকায় প্রভাব বিস্তারে ব্যাপকভাবে সাহায্য করেছে। হামলার ঘটনার পর পরিবারের 2 সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফয়সাল তথ্য প্রযুক্তিতে বেশ দক্ষ। সূক্ষ্ম পরিকল্পনার এক অংশ হিসেবে তিনি গুলি করার আগেই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা হয়। গোয়েন্দা সূত্রগুলো বলছে অত্যন্ত উচ্চ পর্যায়ের পরিকল্পনার এক অংশ হিসেবে হাদিকে গুলি করা হয়। ঘটনার দিন আততায়ী ফয়সাল মোবাইল ফোনও ব্যবহার করেনি। এমনকি তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আশপাশে কিলার গ্রুপের রেস্কিউ টিমও ছিল। ফয়সাল অ্যাপেল সফট আইটি নামে একটি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মালিক। তিনি 2 বছর আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসেরও সদস্য হন। বেসিসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী অ্যাপেল সফট আইটি 2010 সালে প্রতিষ্ঠিত কোম্পানি। এটি আদাবর এলাকায় অবস্থিত। এর মাধ্যমে দেশের আইসিটি খাতে দক্ষ কর্মী তৈরি এবং প্রশিক্ষণের কাজ হয়। কোম্পানির সেবার মধ্যে আরও আছে ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ, আউটসোর্সিং ট্রেনিং, সার্টিফাইড প্রফেশনাল ইন ট্রেনিং ম্যানেজমেন্ট, এসকিউএল ডেটাবেস পরিচালনা, গেম ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ও লোগো ডিজাইন, 2D 3D অ্যানিমেশন ডেভেলপমেন্ট, অ্যানিমেশন কার্টুন ডেভেলপমেন্ট, বিজ্ঞাপন তৈরি এবং অন্যান্য ডিজিটাল সমাধান। হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করে বেসিসের এক সদস্য আমার দেশকে বলেন, 8 পিয়ার্স সলিউশনস লিমিটেডের সত্ত্বাধারী মোহাম্মদ শাহজালালের সুপারিশে ফয়সালকে বেসিসের সদস্যপদ দেওয়া হয়। ফয়সাল 2020 সালের 9 জুন বেসিসের সদস্য হন। এসব তথ্যের মাধ্যমে সন্দেহজনক হামলাকারীর পরিচয় এবং তার ব্যবসায়িক ও রাজনৈতিক সংযোগও আলোচনায় এসেছে। তবে শাহজালাল গণমাধ্যমে বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না, ফয়সালকে চেনেনও না। হাদির ওপর সশস্ত্র হামলা শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী পরিবেশ ও নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, আমরা প্রাইম সাসপেক্টকে খুঁজছি। হোপফুলি আমরা হিট করতে পারব। আমরা জনগণের সহযোগিতা চাইছি। তবে মাসুদ পালিয়ে যাওয়ায় তাকে কিভাবে ধরা হবে সেটা কেউ নিশ্চিত নয়। মাসুদ ধরা পড়লে বেরিয়ে আসবে বড় বড় রাঘব বোয়াল। তখন সে চাপ সামলা দেওয়া সম্ভব হবে না। এখন মাসুদের অতীতের আমলনামা নিয়ে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। মাসুদ আগেও বড়সড় অপরাধের সাথে জড়িত ছিল, কিন্তু অজানা কারণে সে জামিন পেয়েছিল। অভিযোগ উঠেছে তাকে রাজনৈতিক শেল্টার দেওয়ার। সেই শেল্টার নিয়েই সে এখন ভারতে পালিয়ে গেছে।